আপনারা আজকে দীর্ঘ 10 মাস হয়ে গেল। এই 10 মাসে আপনারা উপদেষ্টা পরিষদ আসলে কোনো দায়িত্ব পালন করতে পারছেন কিনা। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, আমার মনে হয় এই উপদেষ্টা পরিষদও সংস্কার প্রয়োজন। দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন সৈয়দ রেজওয়ান হাসান, তিনি বলছেন শুধু নির্বাচনের জন্য বা ইলেকশনের জন্য আমরা দায়িত্ব নেইনি, বা উপদেষ্টা এই গণ অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। আসলে তার কথাগুলো যুক্তি আছে যে আসলে নির্বাচনের জন্য বা ইলেকশনের জন্যই তো আসলে এই গণ অভ্যুত্থান হয়নি বা একটি দায়িত্ব তারা নেয়নি। তারা বলছে এই সময় বেশ কিছু কারণ তিনি বলছেন যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, ঢাকা শহর অচল করে দিচ্ছে, যার কারণে পুরো ঢাকা সহ বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে। উপদেষ্টা পরিষদ কার্যক্রম চালাতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে, যার কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও বলছেন যে তিনি পদত্যাগের কথা বলেছিলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বেশ কিছু সমালোচনা করেন বা যে কথাটি তিনি ব্যক্ত করেন, তার বক্তব্য একদম সুস্পষ্ট, ক্লিয়ার ছিল। তিনি প্রতিবারের মতোই খুব সুন্দর করে এই সবগুলো প্রশ্নের উত্তর এবং খুব স্পষ্টভাবেই বলেন। তদ্রূপ আজকেও সেই এইভাবেই বলছিলেন। তবে তিনি যেমনটি বলছিলেন যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, যার কারণে ঢাকা অচল হয়ে পড়ছে। আর সেই ঢাকা অচল হয়ে পড়লে কার্যক্রম করা সম্ভব হচ্ছে না, এমনটি বলছিলেন। তো যে কথা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবাই যে বলছেন যে নির্বাচনের রোডম্যাপ, তো নির্বাচনের রোডম্যাপটা আসলে কখন, সেটাও কিন্তু সবাই আবার অনেকে এই জায়গায় বলছেন, যেমন বিএনপির অনেক নেতাকর্মীরা বলছেন যে নির্বাচনের রোডম্যাপ এখনও প্রকাশ করা হয়নি বা সঠিক সময় নির্ধারণ করা হয়নি। আবার অনেকেই বলছেন জুনের মধ্যে নির্বাচন হবে বা ডিসেম্বরের মধ্যেই। তো সব কিছুর পরে তিনি এইখানে বেশ কিছু কথা বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন সেই নির্ধারিত সময়টা কখন? কাজেই নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ হওয়ার প্রয়োজন ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব: সংস্কার, বিচার ও ইলেকশন। তার কথা আসলেই যুক্তি রয়েছে। প্রথম যেই কথা বলছিলাম যে তিনি যেই বলছেন যে আমি আসলে বা আমরা উপদেষ্টারা শুধু নির্বাচনের জন্য আমরা দায়িত্ব নেইনি, বা এই গণ অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য বা ইলেকশনের জন্য আসলে এই গণ অভ্যুত্থান হয়নি। এত শত শত হাজার হাজার যে শিক্ষার্থী, ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, তো এটা শুধু যে ইলেকশনের জন্য বিষয়টা কিন্তু এমন ছিল না। সবই ছিল যে দেশটা সুন্দরভাবে সংস্কার করে ঢালাওভাবে সাজানোর পর, বিচার কার্যক্রম হওয়ার পর একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে। সেই নির্বাচিত সরকার এসে সংস্কারটাকে আসলে সম্পন্ন করবে। সংস্কার কিন্তু আসলে একসময় শেষ করা যাবে না। সংস্কার একটি চলমান কাজ, এটা আপনি আমি সবাই জানি। তো সংস্কার করতে গেলে আপনি সারা জীবনে সংস্কার করে শেষ করতে পারবেন না। প্রতি মুহূর্তেই আপনাকে বুঝতে হবে কোন কাজে কোন বাধা পড়ছে, কোন কাজে কোন সংস্কার করতে হচ্ছে। সেটা আসলে একটি দীর্ঘ সময়ের ব্যাপার। তো সেইখানে সংস্কার করতে হলে নির্বাচিত সরকার খুব প্রয়োজন। যদিও প্রাথমিক সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করছে, তো সেই কথাটাই বলছেন শুধু ইলেকশনের জন্য আমরা দায়িত্ব নেইনি, আমরা আসলে আরও 3টা মোটা দাগে দায়িত্ব বা সংস্কার, বিচার, ইলেকশন, এই 3টা মোটা দাগের দায়িত্বই আমরা নিয়েছি। তো এই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন যে মাননীয় উপদেষ্টা আসলে দেখতে দেখতে দীর্ঘ 10 মাস হয়ে গেল, সে এই 10 মাসে আপনারা কাঙ্ক্ষিত কার্যক্রম কতটুকু করতে পারছেন কিনা, বা আসলে আপনাদের করতে কি কি সমস্যা হচ্ছে, বা আপনাদের আসলে সেই দায়িত্বগুলো পালন করতে পারছেন কিনা। তখন রেজওয়ান হাসান এই কথাটি বলছেন যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অনেক দূর এসেছি। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে,
সেই রিপোর্টের ওপর রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি, বিচারের জন্য ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়েছে। আগে ট্রাইব্যুনাল একটি ছিল, এখন 2টি ট্রাইব্যুনাল হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়ায় শেষ করতে চাই, এতে সবার সহযোগিতা চাই। এই যে কথা বলেছেন যে আগে ট্রাইব্যুনাল একটি ছিল, এখন ট্রাইব্যুনাল 2টি হয়েছে, এবং অনেক প্রতিকূল অবস্থার মধ্যে তারা এখন পর্যন্ত এই 10 মাসে এসে পৌঁছেছে, এবং সব কিছুর জন্য সবার সহযোগিতা চায়। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সময় আমাদের সহযোগিতা করা উচিত। তবে এইখানে আমারও বেশ কিছু কথা রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, আমার মনে হয় এই উপদেষ্টা পরিষদও সংস্কার প্রয়োজন। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে সুন্দর একটি উপদেষ্টা পরিষদ গঠন করা উচিত, যারা আসলে কাদা ছুড়াছুড়ি করবে না। এই উপদেষ্টা পরিষদে যারা রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা যদি থাকে, তাহলে সেই সংস্কারটা কাদা ছুড়াছুড়ি হবে, এটাই স্বাভাবিক। আজকে এত কিছু হচ্ছে, কিন্তু দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু কোনো নেতাকর্মী কিন্তু কোনো রাজনৈতিক টেক দিতে পারছে না। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই কিন্তু সবাই ট্রিট করছে। কেন? কারণ তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে না। এখন অনেকে প্রশ্ন করবে যে আসলে এই উপদেষ্টা পরিষদে তাহলে কি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে? আমি বলবো অবশ্যই কাজ করছে। কেন কাজ করছে বলবো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে যারা নেতৃত্ব দেয়া, তাদের মধ্যে ছাত্র জনতার থেকে ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে যারা কাজ করেছেন, তাদের মধ্যে 2 জন উপদেষ্টা রয়েছেন, তাছাড়া আরও অনেকেই আছেন। তো তারা কিন্তু যেই ধরনের বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু আসলে একটা কমান্ডের বিষয় আছে, সিনিয়র জুনিয়রের একটা বিষয় আছে, নেতৃত্ব দিয়েছে সেটা নেতৃত্বের জায়গায়। কিন্তু উপদেষ্টা পরিষদে বুঝতে হবে এইখানে প্রধান উপদেষ্টা আছে, তাদেরকে আমার অবশ্যই মূল্যায়ন করতে হবে। আমি যত বড় নেতাই হই না কেন, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে যত বড় নেতৃত্ব দিয়েছে সেটা আমার নেতৃত্বের জায়গায়, কিন্তু উপদেষ্টা পরিষদে আমাকে বুঝতে হবে এইখানে আমার সিনিয়র আছে, জুনিয়র আছে, পরামর্শের বিষয় আছে। আমি যেন একটা বক্তব্য দিলে সেই বক্তব্য যেন কোনোভাবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি না হয় বা কোনো ধরনের কাদা ছুড়োছুড়ি না হয়, সেটাও বুঝতে হবে। দেখুন, রেজওয়ানা হাসান কিন্তু বেশ কিছু কথা আগে থেকেই বলছেন। যেমন তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা এই দীর্ঘ 8 মাস 9 মাসের মাথায় যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি সংস্কার করতে পেরেছেন কিনা, বা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে যখন বলা হয় যে ওনারাও সংস্কারের কথা বলছেন, তখন তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, যেই কথাটি রীতিমতো ভাইরাল হয়েছিল, সবার সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুমুল আলোচনায় ছিল। সেটা ছিল কি, যে আমরা এই অল্প কিছুদিনে সংস্কারের কথা বলে তারা বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে তারা এতদিন কি করেছিল, তারা এতদিন কেন সংস্কার করেনি, বা তারা এতদিন কেন আন্দোলন করেনি, এই কথাটি কিন্তু তিনি বলার পর বিশাল ভাইরাল হয়েছিল। তো আসলে এইখানে বুঝতে হবে, এই উপদেষ্টা পরিষদ নিয়ে কারো কোনো অভিযোগ না থাকলেও 2 জন উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টাকে নিয়ে কিন্তু বিশাল আলোচনা হয়, সমালোচনা হয়। এই ধরুন, এখানে কি কেউ প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়েছে? রেজওয়ানা হাসান তিনিও একজন উপদেষ্টা, পদত্যাগ চেয়েছে? তাহলে এত উপদেষ্টা রয়েছে, তাদের কোনো পদত্যাগের কথা উঠছে না, তাদের মানে সবাই সাপোর্ট করছে, সহযোগিতা করছে, বাহাবা দিচ্ছে। তাহলে এই ছাত্রদের মধ্যে যেই উপদেষ্টা রয়েছে তাদের নিয়ে এত সমালোচনা কেন? এই ধরুন মাহফুজ আলম, তিনি কিছুদিন আগে এমন এক বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যের ফলে জামাতও তাদের এই আলাদা হয়ে গেল। তারপর কি হলো, বিএনপিকেও তিনি বেশ কিছু কথা বলেছেন। তারপরে কি হলো, এই উপদেষ্টা পরিষদের মধ্যে তাদের নিয়ে একটা আলোচনা হলো। অবশেষে ইশরাক কাণ্ড বা ইশরাক ইস্যুতে কিন্তু অবশেষে এই উপদেষ্টার পদত্যাগের দাবি করলো। আর নোংরা নোংরা স্লোগান তো আছেই। আজকে প্রধান উপদেষ্টা আছে, নৌ পরিবহন উপদেষ্টা রয়েছে, তাদের তো নিয়ে কেউ স্লোগান দিচ্ছে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এত কিছু বলছে, এত মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এত পরিশ্রম করে যাচ্ছে, তারপরেও কিন্তু তাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, এই কাদা ছুড়াছুড়ি হচ্ছে না। তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে এই পরিষদ যারা রয়েছেন তাদেরও সংস্কার প্রয়োজন। তো এইখানে যে কথা বলছেন যে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা বর্তমানে কাজ করতে কোনো চাপের মধ্যে রয়েছেন কিনা, তখন তিনি যে কথাটি বলছেন যে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনি ইচ্ছে করলেই সচিবালয়ে যেতে পারবেন না। এটা কিন্তু সত্যি কথা।
আপনি যদি সচিবালয়ে আপনি যত বড় নেতৃত্বই দেন, যত বড় দলের নেতাই হন না কেন, আপনার যদি হঠাৎ করে যে কোনো বিষয় নিয়ে আপনি সচিবালয়ে প্রকাশ করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই পাশ নিতে হবে, সুন্দর একটি আলোচনা করতে হবে এবং সচিবালয়ের সচিবদের মাথায় থাকতে হবে, উপদেষ্টাদের আসলে বিষয়টা নিয়ে অবগত থাকতে হবে। দেন আপনি একটি আলোচনার মাধ্যমে বেশি সমাধান করতে হবে। কিন্তু সেটি কি হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আনসার থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, যৌনকর্মী রয়েছে তারা থেকে শুরু করে, বাসা বাড়িতে কাজ করে ভুয়া তাদের থেকে শুরু করে, কিছু হলে কি হচ্ছে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করছে, সচিবালয় ঘেরাও করছে। যেগুলো বিষয়ে আলোচনা করে তাদের একটি দাবি, সেই দাবি নিয়ে আলোচনা করে সমাধান করা যায়, সেই দাবিটি আলোচনা না করে তারা ডিরেক্ট রাস্তা বন্ধ করে দিচ্ছে, যার ফলে এই ঢাকা শহর অচল হয়ে যায়। আর ঢাকা শহর অচল হয়ে পড়লে আপনি বুঝতেই পারেন, আপনি যখন একটি কাজের জন্য, ছোট একটি কাজের জন্য যখন আপনি এইখান থেকে আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেই সময়টুকু বা যেই দূরত্ব, সে অনুযায়ী বেশি সময় লাগার কথা না, কিন্তু এই যানজট পরিস্থিতির কারণে আপনার সারাদিন চলে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে এই আন্দোলনের ফলে অনেক কার্যক্রম ব্যাঘাত ঘটেছে, সময়ের দীর্ঘ একটি সময় প্রসেসিং চলছে। তো যার কারণে এইখানেই উপদেষ্টা রিজওয়ান হাসান চৌধুরী যেই কথাটি বলছেন যে আসলে এটি আমাদের বিবেকের একটি তাড়না, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধান করা যায় সেগুলো নিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত দাবি আছে তা নিয়ে রাস্তা আটকে দিচ্ছে, ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি না, আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব পালন করছি। এই দায়িত্বটাই তখনই পালন করতে পারবো যখন সকলের সহযোগিতা পাবো। আমরা চিন্তা করেছি আসলেই আমরা দায়িত্ব পালন করতে পারছি কিনা। বড় দাগে 3টা দায়িত্ব পালন করার জন্য যে প্রতিবন্ধকতা হচ্ছে, এই প্রতিবন্ধকতা আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করতে হবে বা করণীয় কি, আমরা সকলে মিলে একটা চিন্তা করেছি। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে দায়িত্বে থাকাটাই প্রাসঙ্গিক, আর যদি না পারি আমাদের নিজস্ব অনেক কাজ আছে, আমরা সেই কাজে ফিরে যাব। দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্বটা থাকা আর প্রাসঙ্গিক থাকছে না। এই যে একটি কথা, যে আমরা বর্তমানে বিবেকের একটি চাপ রয়েছে, এটি সবারই রয়েছে। আজকে আপনি অনেকেই প্রশ্ন করছি আসলে সেই পরিবেশটা আমরা তৈরি করে দিতে পারছি কিনা। আজকে আমি বাসা থেকে আমার সংসারের কাজ করা যাবে না, আজকে আমার কোনো কাজ করতে হলে অবশ্যই আমাকে সেই গন্তব্যে যেতে হবে। এখন যেতে হলে কিভাবে, আমি কি বিমানে করে যাব? অবশ্যই আমি বিমানে করে যাব না, আমার যেতে হলে গাড়ি করে, যানবাহনে করে যেতে হবে। এখন যদি এই রাস্তাটাই বন্ধ থাকে তাহলে আমি যাবোটা কিভাবে, আর সেই কাজটাই করব কিভাবে? তাহলে এই কথা থেকে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে দল বল নির্বিশেষে, দলভেদ নির্বিশেষে আসলে আমাদেরকে সাপোর্ট করা, সহযোগিতা করা উচিত। এই সংস্কার এবং সুষ্ঠু ইলেকশনের জন্য তাদের আর একটু সময় দেওয়া দরকার, এবং সেই নির্ধারিত সময় পর্যন্ত তাদের আসলে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করে কোনো আলোচনার মাধ্যমে, যদি কোনো দাবি থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই মন্তব্যে জানাবেন। আল্লাহ হাফেজ।